চৈত্রের ভর দুপুর নফরের বাগানে বরইগুলো রোদে চকচক করছে। নফর একটি ভাঙা টুলের উপর বসে তার প্রিয় লাঠি দিয়ে বরই গাছটির চারপাশের মাটি খুঁড়ে বাড়াচ্ছে। গাছটির বরইয়ের ভারে ডালগুলো নুয়ে পড়েছে। ছোট ছেলে ফজু পাঁচিলের একটি ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে, তার চোখ বরইয়ের দিকে। ফজু ধীরে প্রায় ফিসফিস করে, ও নফর দাদু, আপনি তো এত বড়ই খেতে পারবেন না, একটা বড়ই শুধু, একটাই দিন, মা আমাকে খুব মারবে খালি হাতে গেলে। নফর আলী হঠাৎ হিংস্র হয়ে, এই বেরো, কোথাকার ছোকরা রেতি, তোর মায়ের মারের ভয় দেখি আমার বড়ই খেতে চাস? লাঠি তুলে, দেখছিস না, এটা আমার গাছের ফাল, এটা আমার সোনা, একটা বড়ইও যদি আমার চোখ এড়িয়ে টপকেছিস তোর পা ভেঙে দেব। ফজু ভয়ে কাঁপতে কাঁপতে পিছু হটে, না দাদু, আর দেখব না। সে কাঁদে কাঁদে দৌড়ে চলে যায়। তখন করিম ২৫ বছর বয়স একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। সে দৃশ্যটি দেখে থমকে দাঁড়ায় এবং পাঁচিলের কাছে আসে। করিম শান্ত স্বরে, নফর চাচা, আপনি রোজ রোজে কি করেন? এই বয়সে এমন রাগ শরীরের জন্য ভালো না। আর এই গাছটা তো গ্রামের আশীর্বাদ, এর ফল কেন এভাবে আটকে রাখেন? নফর আলী ঘুরে দাঁড়িয়ে, আশীর্বাদ? ওহ করিম, তুই আবার এসেছিস উপদেশ দিতে? শোন, আমার টাকা দিয়ে এই জমি কেনা, আমার পরিচর্যায় এই গাছ বড় হয়েছে, এই বড়ইয়ের উপর প্রথম অধিকার আমার। আমি এগুলো শুকিয়ে বাজারে বিক্রি করব, অনেক টাকা হবে। কিন্তু চাচা, আপনার কাছে এখন যা আছে তাতেই তো আপনার চলে যায়। আর বড়ইগুলো দেখুন, মাটির ওপর পড়ে নষ্ট হচ্ছে। আপনার এত পরিশ্রমের ফল এভাবে পচিয়ে দিচ্ছেন কেন? একটা বস্তা ভরে গরিবদের মধ্যে বিলিয়ে দিন না, দেখবেন সবার মুখে হাসি ফুটবে আর আপনার কত দোয়া হবে। হাসি, দোয়া, ওসব দিয়ে পেট ভরে না করিম, পেট ভরে টাকায়। আর তুই যে বিলিয়ে দেওয়ার কথা বলছিস, ওটা হলো বোকাদের কাজ। আমার কষ্টার্জিত জিনিস আমি কাউকে দেব না। চল এখান থেকে, তোর উপদেশ আমার দরকার নেই। করিম মাথা নেড়ে হতাশ হয়ে, আপনার কিপটিমির প্রাচীর আপনাকে একদিন চারপাশ থেকে একা করে দেবে চাচা। যেদিন আপনার সত্যি কোনো সাহায্যের প্রয়োজন হবে, সেদিন আপনি বুঝবেন। রাখ তোর ভবিষ্যৎবাণী। কদিন পর গভীর রাত। শুরু হয়েছে ভয়ঙ্কর তুফান, যা আগে কখনো দেখেনি গ্রামের মানুষ। বৃষ্টি আর বাতাসের দাপটে নফরের ভাঙা কুড়ে ঘর কাঁপছে। নফর ভীত হয়ে ঘরের ভেতরে বসে আছে। হঠাৎ বিকট শব্দে দরজা জানালায় কেঁপে ওঠে। নফর ভয়ে প্রায় চিৎকার করে ওঠে, ওরে বাবা, কি সর্বনাশ, এমন ঝড় তো কখনো দেখিনি। ঠিক তখনই একটি ভয়াবহ কর্কশ শব্দে গাছটির কাণ্ড মর্মর করে ভেঙে যাওয়ার শব্দ হয়। বরই গাছটির বিশাল ডালগুলো বিদ্যুতের ঝলকে দেখা যায় যে মাটিতে লুটিয়ে পড়ছে। নফর দ্রুত বাইরে আসে, আর্তনাদ করে ওঠে, না, আমার গাছ, আমার বরই, আমার সব শেষ হয়ে গেল। নফর বৃষ্টির মধ্যেই পাগলের মতো প্রতিবেশীর দরজায় ধাক্কা দিতে শুরু করে, ওরে শালমা, ও মজিদ চাচা, কেউ আছো? আমার গাছটা ভেঙে যাচ্ছে, আমার বড়ই গাছ, একটু এসো, ৪ জন মিলে ঠ্যাস না দিলে গাছটা পুরো উপড়ে যাবে। শালমা ৪০ বছর বয়স, তার ঘরের দরজা সামান্য খুলে বাইরে তাকায়। নফর ভাই, এত রাতে এই তুফানে বেরোয়া সম্ভব? তাছাড়া আমরা তো আপনার কাছে সব সময় পর ছিলাম। আপনার কোনো প্রয়োজনে কি আমরা কখনো আপনার বাগানে ঢুকতে পেরেছি? নফর কাদামাটিতে হাঁটু গেড়ে বসে, দয়া করো শালমা, আমি হাত জোড় করছি, আমি আর কিপটেমি করব না, আমি সব বড়ই তোমাদের দিয়ে দেব, শুধু গাছটা বাঁচাও, গাছটা বাঁচাও। মজিদ চাচা, যিনি বারান্দায় বসেছিলেন, তিনি আস্তে আস্তে এগিয়ে আসেন, ধীর ও ভারী কণ্ঠে, তুমি যখন এই বড়ইগুলো জমিয়ে রেখেছিলে, তখন ভেবেছিলে তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কাউকে না দিয়েও তুমি একা সুখী হবে? কিন্তু ভুলে গিয়েছিলে মানুষের ভালোবাসা হলো প্রকৃতির সবচেয়ে বড় ঠেকনা। তোমার গাছকে যখন মানুষের দোয়ার শক্তি দিয়ে ঘিরে রাখত, তখন এই ঝড়ও তোমার কিছু করতে পারত না। আমার ভুল হয়েছে চাচা, আমাকে কেউ সাহায্য করো, আমি একা পারবো না। নফরের কথা শেষ হওয়ার আগেই বাতাস আরও বেড়ে যায়। শেষবারের মতো একটি বিকট শব্দ হয়। গাছটি তার মূল সহ পুরোপুরি উপড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। নফরের কিপটিমির প্রতীক
ভূমিসাৎ হয়। সময় পরদিন সকাল। বৃষ্টি থেমে গেছে। নফর মাটিতে উপড়ে পড়া গাছটির কাণ্ডের ওপর মাথা রেখে বসে আছে। করিম, সালমা আর মজিদ চাচা সেখানে এসেছেন। করিম দুঃখিত স্বরে, চাচা শান্ত হন, যা হওয়ার হয়ে গেছে। নফর আলী দীর্ঘক্ষণ পর চোখ তুলে তাকায়। তার চোখে এখন আর লোভ নেই, আছে গভীর শূন্যতা। শূন্য, সব শূন্য হয়ে গেল করিম। আমার জীবনের সব পরিশ্রম, সব কিপটেমি আজ এক ঝটকায় শেষ হলো। আমি এই গাছের ফল কাউকে দেইনি, আজ গাছটাই আমাকে ছেড়ে চলে গেল। সালমা নরম স্বরে, আপনি কি শুধু বড়ই হারিয়েছেন নফর ভাই, নাকি মানুষের বিশ্বাসও হারিয়েছিলেন? মানুষের বিশ্বাস, সেটাই আসল কথা। আমি টাকাকে এত বড় মনে করেছিলাম যে ভালোবাসাকে তুচ্ছ করেছিলাম। কাল রাতে যখন গাছটা ভাঙছিল, আমার হাত ধরে পেনে তোলার মতো একজন মানুষও ছিল না। আমি বুঝতে পারলাম আমার সম্পদ ছিল শুধু ওই গাছ। কিন্তু আমি যদি উদার হতাম, তাহলে পুরো গ্রামই হতো আমার পরিবার, আমার সম্পদ। মজিদ চাচা আস্তে করে নফরের হাত ধরেন। ঈশ্বর যা করেন ভালোর জন্যেই করেন নফর। এই গাছ ভেঙে তোমাকে একটা বড় শিক্ষা দিল। এবার কি তুমি তোমার জীবনের নতুন চারা রোপণ করবে? এবার কি সেই চারায় ভালোবাসা, উদারতা আর ভাগ করে নেওয়ার জল দেবে? হ্যাঁ চাচা, আজ থেকে আমি অন্য নফর আলী। আমার যা আছে, আমার ভিটেমাটি, আমার সামান্য সঞ্চয়, সবই এখন মানুষের জন্য। আমি আমার সব কিপটেমিকে মাটির গভীরে পুঁতে ফেললাম। আমি আর একা থাকব না। গ্রামের মানুষজন সেদিন নফর আলীর ভগ্নপ্রায় বড়ই গাছের ডালপালা সরাতে সাহায্য করেছিল, আর নফর তাদের জন্য নিজেই শুকনো বড়ইয়ের কিছু অবশিষ্ট ফল এনে পরিবেশন করেছিলেন। সেই সামান্য ফলই যেন ছিল তার জীবনের নতুন সূচনার প্রথম মিষ্টি স্বাদ।